দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আবারও দ্য ডিজিটাল এডুকেয়ারে স্বাগত। আগের একটি ভিডিওতে আমি বাংলা বিষয়ের হারিয়ে যাওয়া কালি কলমের একটি পার্ট আলোচনা করেছি। চলো আজকে পরের দ্বিতীয় পার্টটা দেখে নিই। আগের দিন আমরা পড়েছিলাম যে শেষ পর্যন্ত ছিল যে পকেট মাররাও আজকালকার দিনে আর কলম স্পর্শ করে না বা কলম নিয়ে হাত সাফাই করে না। চলো পরের থেকে দেখে নিই। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা হলো ফাউন্টেন পেন। মানে কলমের দুনিয়ায় একটা বিপ্লব ঘটায় কি, ফাউন্টেন পেন আসার পর কলমের বাজারে অন্যান্য কলমগুলো আর চলে না। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। এই যে ফাউন্টেন পেনকে এককালে বাংলায় কি বলা হতো? ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। এই লাইনগুলো তুলে তোমাদের ছোট প্রশ্ন হয়, এই যে ঝর্ণা কলম নামটা কার দেওয়া? কোন কলমের বাংলায় ঝর্ণা কলম বলা হয়? কোন কলমকে? ফাউন্টেন পেনকে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছেন তার নাম লুইস অ্যাটসন ওয়াটারম্যান বা ওয়াটারম্যান। ওয়াটারম্যানের সম্পূর্ণ নাম লুইস অ্যাটসন ওয়াটারম্যান, যিনি কিনা ফাউন্টেন পেন আবিষ্কার করেন। সেকালের আরও অনেক ব্যবসায়ীর মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার গিয়েছেন তার একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুর হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আর একজন তৎপর ব্যবসায়ী সাই সবুজ সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করেন, আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। জন্ম নিল ফাউন্টেন পেন। এই যে ফাউন্টেন পেন কিভাবে জন্ম নিল তার ইতিহাসটা এখানে বর্ণনা করা আছে। মানে এই যে লুইস অ্যাটসন ওয়াটারম্যান, যিনি কিনা ব্যবসা সই করার জন্য দোয়াত কালি নিয়ে গিয়েছিলেন, কিন্তু ব্যবসার চুক্তিপত্রের অর্ধেকটা সই করার পর, কাজ কিছুটা হওয়ার পর কি হয়, তার কালিটা পড়ে যায়। তখন তিনি কি করেন, কালি সংগ্রহ করার জন্য আবার ছুটেন বাড়ির দিকে। তখন এসে দেখেন যে আর একজন তৎপর ব্যবসায়ী এসে তার চুক্তিপত্র সই করে নিয়ে গেছে, ব্যবসায়িক চুক্তিপত্র। তাই তিনি তখন চিন্তা করলেন যে এর একটা বিহিত তাকে করতে হবে, এর একটা উপায় তাকে বের করতে হবে। তখন তিনি সৃষ্টি করলেন কি, ফাউন্টেন পেন। চলো এবারে পরে পেজ দেখিনি। আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। আমার বলতে এই যে লেখক শ্রীপান্থ আছে, ওনার কথা বলা হয়েছে। ওনার মনে পড়ে কি, প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। এই যে প্রাবন্ধিক শ্রীপান্থ কি করেছেন, কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছেন ফাউন্টেন পেন কেনার জন্য। দোকানি জানতে চান কি কলম, বাস ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এই লাইনটা তুলেও তোমাদের প্রশ্ন হতে পারে যে বাস ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, কোন প্রসঙ্গে কথক ভ্যাবাচ্যাকা বা প্রাবন্ধিক ভ্যাবাচ্যাকা খেলেন? দোকানি যখন বললেন যে কলমের নাম কি, তখন দেখো তিনি আউড়ে চললেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট। এই যে এগুলো হলো কলমের নাম, পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট। কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। মানে এই যে একজন দোকানদার, তার দোকানের জিনিসপত্র সমস্ত দাম কি তার মুখস্থ থাকে, তাই তিনি তার মুখস্থ বিদ্যার মতো বলতে থাকেন। পরে দেখো আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। এই যে প্রাবন্ধিক শ্রীপান্থের মুখের দিকে তাকিয়ে কলমের দোকানদার বুঝতে পারলেন যে তার পকেটে কত পয়সা করে আছে কিনা। তবে হ্যাঁ, সস্তায় একটা পাইলট নিয়ে যাও, জাপানি কলম। এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে যে পাইলট কোন দেশের কলম? জাপানি কলম। কিন্তু দারুণ বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। মানে এই দোকানদার পাইলটকে দারুণ কলম বলার সঙ্গে সঙ্গে কী করলেন, কলমের ঢাকনাটা খুলে টেবিলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফেলে দিলেন। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক সেই রকম। এই যে দোকানদারের কলম ছুড়ে দেওয়ার ভঙ্গিটা কেমন, সার্কাসে একজন খেলোয়াড় যেমন ধারালো ছুরি ছুড়ে দেয় আরেকজনের দিকে, ঠিক সেই রকম। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকেই আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিপ ঠিক আছে, 2-1 ছত্র লিখে দেখিয়ে দিলেন। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ফিরছিলাম। পরে নামি দামি আরও
নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে। মানে লেখক শ্রীপান্থ যখন বড় হয়েছেন তখন তার হাতে অনেক ধরনের ফাউন্টেন পেন এসেছে, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ তা লেখককে নেশাগ্রস্ত করে। এই লাইনটা তুলে তোমাদের প্রশ্ন হতে পারে, তা লেখককে নেশাগ্রস্ত করে। লেখককে কি নেশাগ্রস্ত করে? ফাউন্টেন পেন দিয়ে যদি কেউ লেখে, এই লেখার কি নেশাগ্রস্ত হয়ে পড়ে। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ। বিখ্যাত লেখক বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক শৈলজানন্দ কি করেছিলেন? লেখক শ্রীপান্থকে তার ফাউন্টেন পেনের সংগ্রহ দেখিয়েছিলেন। ডজন দুয়েক তো হবেই, পারকারি ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। শরৎদা বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে শৈলজানন্দ এই যে ফাউন্টেন পেনের নেশাটা পেয়েছিলেন। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে, তারও ছিল ফাউন্টেন পেনের পেশা। কার ছিল ফাউন্টেন পেনের পেশা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চলো এবার পরে পেজ দেখে নিই। আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। এই যে তোমাদের প্রতিটা লাইন তুলে তুলে ছোট ছোট প্রশ্ন হতে পারে। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন। পরের লাইন দেখো, ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তিনি তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। এই যে রিজার্ভার পেনকে ওয়াটারম্যান উন্নতভাবে তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন ফাউন্টেন পেন। আমাদের ঝর্ণা কলম, এই যে রবীন্দ্রনাথ নাম দিয়েছেন ঝর্ণা কলম। গায়ের ছেলে আমি অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। এই যে প্রাবন্ধিক শ্রীপান্থ বা নিখিল সরকার গায়ের ছেলে হয়, ফাউন্টেন পেন অনেক পরে পেয়েছেন। শহরের ছেলেগুলো কি অনেক আগে পেয়েছেন। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াদার নিবের কলমের। এই যে লেখক কি দোয়াদার নিবের কলমের ভক্ত ছিলেন। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিয়ে শহরের হাই স্কুলে ভর্তির পর লেখক শ্রীপান্থ কী করেন? বাঁশের আর কঞ্চির কলমকে শহরে হাই স্কুলে ভর্তি হওয়ার পর ছুটি দিয়ে দেন। কালি বানানো বন্ধ তখন। কাচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে। লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত। এই যে তখনকার দিনে কি কালি ট্যাবলেট বা বড়িগুলিও পাওয়া যেত। লাল নীল দু রকমের বড়িগুলি পাওয়া যেত। অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে। তাদের বাহারি সব নাম, কাজল কালি, সুলেখা কালি। এই যে বোতলে যেই কালিগুলো পাওয়া যেত তাদের নাম কি? কাজল কালি আর সুলেখা কালি। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলও ছিল রকমারি। নিব ও হ্যান্ডেলও ছিল কি? রকমারি। সূচলো মুখের নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব ও হ্যান্ডেল ছিল রকমারি। উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়, মানে বিদেশে এক সময় নিবগুলো কলমের উন্নত ধরনের বের হয়েছিল। সেই সব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি হতো। গরুর শিং আর কচ্ছপের খোল অনেকটা মজবুত হতো, তাই নিবগুলো খুব অনেকদিন টেকসই হতো। তাই গরুর শিং আর কচ্ছপের খোল কেটে তৈরি হতো, খুবই টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। মানে পালকের কলমের যদি নিব তৈরি করা হয় সেটা কি তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিংয়ের নিবের মুখে বসানো হতো হিরে। ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরও দামি, আরও পোক্ত করা হতো। এসব করে রকমারি চেহারা সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেয়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াদার কলমকে। মানে দিনের দিন যত উন্নত হচ্ছে সভ্যতা, তত উন্নত ধরনের কলম তৈরি হচ্ছে। কলমের নিব শিংয়ের বানানো হচ্ছে, কচ্ছপের খোল, এবং সেখানে কি হিরে সোনা বসানো হচ্ছে, এবং সস্তায় যেই পেনগুলো পাওয়া যাচ্ছে, সস্তার কলমগুলো কি বাজার থেকে দূরে চলে যাচ্ছে। আমরা যখন কলেজে পড়ছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটেই ফাউন্টেন পেন। কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। মানে প্রাবন্ধিক শ্রীপান্থ যখন কলেজে পড়ছে তখন সবাই কি ফাউন্টেন পেন ব্যবহার করছে। কালি এই যে তোমাদের খাগের কলম টলম সব কিছুই উধাও হয়ে গেছে। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া দোয়াত কলম, সেগুলো সাজিয়ে রাখার আসবাব। কালির আধার ব্লটিং পেপার সব। এক সময় লেখা শুকোনো হতো বালি দিয়ে। মানে এক সময় লেখা কী দিয়ে শুকোনো হতো? বালি দিয়ে শুকানো হতো। পরে ব্লটিং পেপার, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। মানে এই যে এই লাইনটা তুলে তোমাদের বড় প্রশ্ন হয়, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা ছোটোখাটো অনুষ্ঠান। পরে পেজ দেখে নাও এবার।
দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। দোয়াত কালি রাখার পাত্র, এটা যে কত রকমের হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা শক্ত। কাচের, কাঠ, গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংহের, এমনকি সোনার। গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। মানে গ্রামের সন্তানেরা, গ্রামের বাচ্চা কাচ্চারা যদি কেউ দু একটা ক্লাস পাস করে তাহলে বুড়ো বুড়ি মানুষ যারা আছেন, বয়স্ক মানুষ, তাদের আশীর্বাদ দিত। আশীর্বাদ দিয়ে কী বলতো, তোমার সোনার দোয়াত কলম হোক। সোনার দোয়াত কলম সে সত্যই হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত সোনার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে। মানে এই যে কার সোনার দোয়াত কলম ছিল? শুভ ঠাকুরের। সাহিত্য এবং ইতিহাসের নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। অবাক অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এই সব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। এই যে দোয়াত কলম দিয়ে কারা লিখে গেছেন? আমাদের বিশ্বের সাহিত্যের যারা সাহিত্যিক আছেন, ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ার, বাংলা সাহিত্যে আছে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, কীর্তিবাস, ভারতীয় সাহিত্যে কাশিরাম দাস, এরা কি সবাই অমর রচনা লিখে গেছেন কিসে? দোয়াত কলমে। তারপরে দেখো, এখন ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায় যায়। এখন বল পেনও বা ডট পেন এক লিখে রিলিফে যে কত দূর দৌড়াতে পারে তা নিয়ে তার গর্ব। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেন পেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকম নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বা হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব। মানে এখনকার দিনে সভ্যতা এতটাই উন্নত যে সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা কলমের নিব ব্যবহার করা হচ্ছে। যন্ত্রযুগ সকলের দাবি মেটাতে তৈরি। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা আছে তাদের। মানে যন্ত্রযুগ, এই যুগটা চলছে যন্ত্রের যুগ। সবার চাহিদা মেটানোই কি এই যুগের কাজ। তাই টাকার কুমিরদের খুশি করার জন্য অনেক রকম ব্যবস্থা রয়েছে। একটা কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। বর্তমানে কি বলছে, একটা কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড। 1 পাউন্ড সমান 75 টাকা। হিসাব করে দেখো কত টাকা হয়। সে কলমের সোনার অঙ্গ, হীরের হৃদয়। মানে একটা কলম 2500 পাউন্ড যার দাম, তার কি অঙ্গটা কিসের? সোনার, শরীরটা। আর হৃদয়টা কলমের হীরের। সোনায় গড়া হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই। দামি বল পয়েন্টও আছে বটে। তারপরে দেখো পরে পেজ। এবার আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে। মানে এই যে কলমের এত কথা বলো, কালি কলম, হারিয়ে যাওয়া কালি কলম, দোয়াত কলম, খাগের কলম, সব কিছুই কি আজ দিনের দিন কি অবলুপ্তির পথে। ফাউন্টেন পেনও অবলুপ্তির পথে। মানে মানুষ যত উন্নত হচ্ছে তত কি কম্পিউটার ব্যবহার করছে, উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছেন। কম্পিউটার কাকে জাদুঘরে পাঠাবে? কলমকে। ফলে আমার মতো আরও কেউ কেউ নিশ্চয় বিপন্ন বোধ করেছেন। মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইল? বঙ্কিমচন্দ্র লিখেছেন, লাঠি তোমার দিন ফুরাইছে। এই যে এখানে হঠাৎ করে প্রাবন্ধিক কেন এই লাইনটা বললেন, লাঠি তোমার দিন ফুরাইছে? মানে লাঠির দিন, এখনকার দিনে লাঠির বদলে কি ব্যবহার করা হয়? বড় বড় গান ব্যবহার করা হয় যুদ্ধ করার জন্য। আর এখন তেমনই কলম আর ব্যবহার করা হবে না। কলমের পরিবর্তে কি আসবে? কম্পিউটার আসবে। কলমের দিনও নাকি ফুরালো, হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা। এই লাইনটা তুলে প্রশ্ন হয় যে ইতিহাসে ঠাই কিন্তু তার পাকা। কার ঠাই? কলমের। পরে প্রশ্ন দেখো, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিওগ্রাফিস্ট। ওস্তাদ কলমবাজদের কি বলা হতো? ক্যালিওগ্রাফিস্ট বা লিপি কুশলী। বাংলায় বলা হয় লিপি কুশলী। মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারেই যারা লিপি কুশলী ছিল আগেকার দিনে বা ক্যালিওগ্রাফিস্ট ছিল, তাদেরকে বিশ্বের দরবারে অনেকটা সম্মান করা হতো। শুধু মুঘল দরবার নয়, বিশ্ব দরবার। আমাদের এই বাংলা মুলুকেও রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন। এই যে লিপিকর, তাদের কি আগেকার দিনে পুরনো
ধর্মগ্রন্থের পুঁথিগুলো তাদের দিয়ে নকল করানো হতো, অন্য ভাষায় লিখে নেওয়া হতো। সাধারণ গৃহস্থ যারা তারাও লিখে নিতেন। এখনও পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, কি বলছে সংস্কৃত লাইন, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। এই লাইনটার অর্থ হলো সংস্কৃত। এক কথায় এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, অথচ কত সামান্যই না রোজগার করতেন তারা। মানে যারা লিপি কুশলী, লেখালেখি করতেন আগেকার দিনে, তারা তাদের হাতের লেখা এতটাই সুন্দর, কিন্তু তারা রোজগার করতেন খুব স্বল্প পরিমাণে। তারপরে দেখো চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা। অষ্টাদশ শতক 1700 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওই সময়ে রামায়ণ চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কত টাকা পেতেন? 7 টাকা। কিন্তু কাপড় আর মিঠাই, কিছু কাপড় আর মিঠাই, 7 টাকার পাশাপাশি তাকে কি দেওয়া হতো? কিছু কাপড় আর মিঠাই। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। এই লাইনটা তুলে প্রশ্ন হতে পারে, 19 শতকে 12 আনায় কত অক্ষর লেখানো যেত? 32,000। তবু পুঁথির কত না মাহাত্ম, তাকে ঘিরে লিপিকরের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এ পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে। পরে দেখো পরে কি আছে, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। এখান থেকে প্রশ্ন থাকতে পারে, কাকে তলোয়ারের চেয়ে শক্তিধর বলা হয়? কলমকে। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়, কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল, কার্টিস এসব শব্দ শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্য কখনো কখনো তলোয়ার হাতে লড়াই করতে হয়েছে ক্রূর কিংবা মিথ্যাবাদী প্রতিপক্ষের সঙ্গে। মানে ইতিহাসে কি বলছে, ইতিহাসে অনেক সময় কলমধারী যারা আছেন তারাও অনেক সময় তলোয়ার হাতে তুলে নিয়েছেন। কলকাতার ইতিহাসও এ ধরনের ড্রুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে, ভাবতে ভালো লাগে। আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। অনেক ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি অন্নদাশঙ্কর রায়। মানে এই যে বাংলা সাহিত্যের একজন কি করেছেন, টাইপরাইটারে লিখে গেছেন, তার নাম কি? অন্নদাশঙ্কর রায়। গত ক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার করেছেন। যদি প্রশ্ন থাকে তোমাদের, হারিয়ে যাওয়া কালিকলম গ্রন্থ থেকে কারা দুজন, কোন সাহিত্যিক বাংলা সাহিত্যের টাইপরাইটারে লিখে গেছেন? অন্নদাশঙ্কর রায় আর সুভাষ মুখোপাধ্যায়। অন্যরা প্রায় সবাই লিখে গেছেন কলমে, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। এবার পরে পেজ দেখে নাও। এবারে সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। মানে এই যে নিবের কলমের মর্যাদা, মান মর্যাদা কে বাঁচিয়ে রেখেছেন শেষ পর্যন্ত? সত্যজিৎ রায়। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটা ছিল লিপি শিল্প। মানে সত্যজিৎ রায়ের নেশার মধ্যে একটা নেশা ছিল কি? সুস্থ সুন্দর নেশা, লিপি শিল্প। যে নেশাগুলো তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পীকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। কেনা জানেন, রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটার নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। কি বলছে দেখো এই লাইনটা, কম্পিউটার নাকি ছবি আঁকতে পারে, কম্পিউটারে যেই ছবিটা আঁকা হবে সেখানে কি কতটা মানুষটাকে যে আঁকছে তাকে খুঁজে পাওয়া যাবে? মেশিনের গুরুত্ব বেশি দেওয়া হবে, আর কতখানি শিল্পীর। আর রবীন্দ্রনাথ কি বলেছে, শেষ বয়সে চিত্রশিল্পী হিসেবে সম্মান লাভ করেছেন। পরের পেজ দেখো, আমি কালিখেকো কলমের ভক্ত বটে, কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। এই যে প্রাবন্ধিক শ্রীপান্থ বা নিখিল সরকার কি বলছে, তিনি কালি কলমের ভক্ত বটে, কিন্তু ফাউন্টেন পেনের সঙ্গে তার কোনো কি বিবাদ নেই, ঝগড়া নেই। কেননা ইতিমধ্যেই বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু।
মানে এই উক্তিটা কার? ফরাসি কবির। তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা, তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়, মানে একবার নিবের কলম কি খুনির ভূমিকা পালন করেছে। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ও ডমরুধরের স্বনামধন্য লেখক তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানবশত বুকে ফুটে গিয়ে। দেখো, কঙ্কাবতী ও ডমরুধর নামক গ্রন্থ দুটির লেখক কি? তৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়। একবার কি হয়েছিল, তার হাতের নিবের কলম বুকের মধ্যে ফুটে তিনি মারা গিয়েছিলেন। এই যে কলম তখন খুনির ভূমিকা পালন করলো, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ গ্রন্থটি বা প্রবন্ধটা এখানেই শেষ। যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমাদের চ্যানেলটি ফলো করছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর নতুন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবে। ধন্যবাদ।